উনি একজন বীর মুক্তিযোদ্ধা, নিজেকে শুধরে নেবেন, ওনার দ্বারা সমাজে আরো ভালো কিছু হবে বলে আমার দৃঢ় বিশ্বাস। যদি হত্যা করা হয় সে শহীদ, আমরা শহীদের পিতা মাতা, এই সাহস ছিল না যে আমার স্ত্রীর নাম মুখে উচ্চারণ করে বলে যে ওকে দাও ফোনটা। কেন অপেক্ষা করবে একটা সুন্দরী সম্বন্ধ পরিবারের শিক্ষিত মেয়ে আমার জন্য? জীবন শক্তির সঙ্গে আমাকে ভিক্ষা দিয়েছে। আমার মার কথা একটু চিন্তা করেন, স্বামীকে হত্যা করা হবে কিছু, সন্তান নিখোঁজ, যে আমাকে গুম করা হচ্ছে আমার পিতার ফাঁসি দেওয়ার 9 দিন আগে। আমি জানতেও পারিনি আমার পিতার কি হলো। সন্তান হিসেবে এতটুকু জানার অধিকার কি আমার নাই যে আমার পিতার কি হলো? ফাঁসি কাজটা রেখে আসছি, উনি বেঁচে আছেন না মারা গেছে? এবং গত 6 মাসে আমি দৃঢ় কণ্ঠে আল্লাহ তাওয়াক্কুল করে বলতে চাই যে 1 পয়সার দুর্নীতি, যতটুকু সরকারি বরাদ্দ এসছে তার মধ্যে কোনো দুর্নীতির কোনো প্রমাণ কেউ বের করতে পারবে না। আমি দুর্নীতি করছি না। 72 কোটি, কেউ বলে 72, কেউ বলে 17 কোটি ঐচ্ছিক বরাদ্দ পান সরকারি এমপি পেয়েছে বলে আমাদের কাছে তথ্য এসেছে। আমি সংসদ হিসেবে এখন পর্যন্ত মাত্র 20 লাখ টাকার অনুদান পেয়েছি। সিস্টেমেটিক্যালি বঞ্চিত করা হচ্ছে আমার দলীয় পরিচয় কারণের জন্য। আমার জনগণকে যেন শাস্তি না দেওয়া হয়। আপনি নগদের শেয়ার কিনতে চান এবং 1000 কোটি টাকা বিনিয়োগ করবেন। আল্লাহ কারো সাধ্যের বেলে কোনো দায়িত্ব, কোনো বোঝা কারো অর্পণ করেন। অন্য মায়েরা খুশি হয়, উৎসব করে, কিন্তু উনি আমাকে কোরআনের আয়াত দিয়ে আল্লাহর উপর তাওয়াক্কুল শিখিয়েছেন। আমি যতটুকু আওয়ামী লীগকে বুঝি, তাদের গলা অনেক বড়। উনি দিল্লিতে অবস্থান করছেন, তাকে একটি ট্যাক্সি নিয়ে আমাদের দূতাবাসে গেলেই হবে, বাকি সব ব্যবস্থা হয়ে যাবে বলে আমি বিশ্বাস। সুপ্রিয় দর্শক, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি বাংলা ভিশন পডকাস্টের আরেকটি নতুন পর্বে। আজ আমার অতিথি একজন বিশিষ্ট আইনজীবী, পার্লামেন্টেরিয়ান, এবং 24-এর যে গণঅভ্যুত্থান হলো সে নেপথ্য নায়কদের একজন। আমি তাকে বলতে চাই, তিনি হচ্ছেন ব্যারিস্টার মীর আহমেদ বিন কাসেম, যিনি ব্যারিস্টার আরমান নামে সমধিক পরিচিত। জনাব ব্যারিস্টার আরমান, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ, এবং বাংলা মিশনকে ধন্যবাদ আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য। আচ্ছা, আপনার সাথে অনেক বিষয়ে কথা বলার আছে, কিন্তু শুরু করতে চাই সর্বশেষ ঘটনা দিয়ে, যে আপনাদের দলের একজন সংসদ সদস্যকে আজকে আপনাদের দল থেকে বহিষ্কার করা হলেন, গাজী নজরুল ইসলাম, সাতক্ষীরা 4-এর সংসদ সদস্য ছিলেন। তো এখন জামাত থেকে তাকে বহিষ্কার করা হয়েছে। এর মাধ্যমে কি তার সংসদ সদস্য পদ থাকবে কি থাকবে না? আইন কি বলে? একজন আইনজীবী হিসাবে আপনার কাছে মূলত জানতে চাচ্ছি। সংসদ সদস্য পদ যে আইনের দ্বারা নির্ধারিত হয়, আমাদের সংবিধানের 70 অনুচ্ছেদ, সেখানে সুস্পষ্টভাবে বলা আছে যে যদি কেউ পদত্যাগ করে, দলীয় ভিত্তিতে যারা নির্বাচিত, উনি যদি পদত্যাগ করেন দল থেকে, তাহলে তার এই পদটি শূন্য ঘোষণা করা হবে, অথবা যদি কোনো অপরাধ করে থাকেন। তো যাই হোক, দল থেকে বহিষ্কার হলেই এই কারণেই তার সদস্য পদ যায় না বলেই আমাদের আইনজীবী প্যানেলের সিদ্ধান্ত। কিন্তু বাস্তবতা হচ্ছে এই যে যারা ব্যক্তিত্ব সম্পন্ন নেতা থাকেন, সাধারণত তারা স্বেচ্ছায় পদত্যাগ করেন। যদিও নজির রয়েছে যে দল থেকে বহিষ্কার হওয়ার পরও স্বেচ্ছায় পদত্যাগ করেনি, এবং এটা নিয়ে শেষ পর্যন্ত ইলেকশন কমিশনকে শুনানির আয়োজন করতে হয়েছিল। আপনার নিশ্চয়ই মনে আছে, বঙ্গবীর কাদের সিদ্দিকীর বড় ভাই লতিফ সিদ্দিকীকে হজ নিয়ে এবং শেখ হাসিনার ছেলেকে নিয়ে একটি বিরূপ মন্তব্য করার পর থেকে বহিষ্কার করা হয়। উনি বহিষ্কৃত হন, কিন্তু উনি স্বেচ্ছায় পদত্যাগ করতে রাজি হন নাই, এবং শেষ পর্যন্ত এটা আদালতে গড়ায়। কিন্তু আদালতের রায় দেওয়ার আগেই উনি সিদ্ধান্ত নেন যে উনি পদত্যাগ করবেন। এরপর ইয়াটা খারিজ হয়। তো আমাদের এখন পর্যন্ত, যদি আমরা এটা নিয়ে আমরা আরও গবেষণা করছি, যে যদি কেউ স্বেচ্ছায় পদত্যাগ না করে, শুধুমাত্র বহিষ্কারের কারণে তার পদটি খালি হয় না। 70 অনুচ্ছেদ অনুযায়ী ওনার সংসদ সদস্য পদ যাচ্ছে না, বাতিল হচ্ছে না। জি জি, আপাত দৃষ্টিতে যদি আমরা পড়ি তাহলে এটাই মনে হচ্ছে, এবং নজিরও রয়েছে, যেটা আমি লতিফ সিদ্দিকীর ব্যাপারে বললাম। আচ্ছা, আপনি যেহেতু জামাতের একজন এমপি, আপনার সহকর্মী তিনি ছিলেন, এবং দলের যিনি আমির তার পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টাও বটে, আপনি একজন গুরুত্বপূর্ণ মানুষ, জামাতের গুরুত্বপূর্ণ মানুষ বলে দেশবাসী মনে করে। তখন দল কি চায়, যে উনি পদত্যাগ করুক নাকি সংসদে থাকুক? দলের অবস্থান কি? দেখুন, গাজী নজরুল ইসলাম সাহেব একজন ভেটারান পার্লামেন্টারিয়ান। উনি 3য়বারের মতো নির্বাচিত সংসদ সদস্য, এবং সাতক্ষীরা জামাতের উনি গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন। উনি একজন বীর মুক্তিযোদ্ধা। ওনার মতো ব্যক্তিত্বের লোক দলের এই শৃঙ্খলার সিদ্ধান্তের পরও উনি রয়ে যাবেন, একটি এক রক্ষা একটি ভূমিকা থাকবেন, এটা আমার মনে হয় না।
আমার কাছে মনে হয় যে ওনার বক্তৃত্ব যেভাবে আমরা তাকে দেখেছি, উনি হয়তো স্বেচ্ছায় পদত্যাগ করবেন বলে আমার দৃঢ় বিশ্বাস। তো ওনার ব্যক্তিত্ব যা দেখেছেন তাতে এই ঘটনার সাথে ওনার জড়িত হওয়াটাও তো আশ্চর্যের ব্যাপার। এটা কি আপনার প্রত্যাশিত ছিল? একেবারে অপ্রত্যাশিত। প্রথমত যেমন আমরা সবাই যেটা করি যে তরুণদের কাছ থেকে এরকম পদস্খলন সাধারণত হয়। দ্বিতীয়ত যারা হয়তো আগে অত ক্ষমতাধর ছিলেন না, নতুন সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর অনেক সময় ক্ষমতার বা দায়িত্বের কাজে অনেকে হয়তো পদস্খলন হয়। উনি তো সেই ব্যক্তি নন। প্রথমত উনি তৃতীয়বার সংসদ সদস্য এবং উনি সাতক্ষীরা থেকে, যেখানে আলহামদুলিল্লাহ বাংলাদেশ জামায়াতে ইসলামের যথেষ্ট সামাজিক অবস্থান রয়েছে। এমন নয় যে উনি আজকে নতুনভাবে একটি ক্ষমতা বা একটি দায়িত্বশীল বা একটি গুরুত্বপূর্ণ পদে আছেন। এটি খুবই অপ্রত্যাশিত। কিন্তু কোরআন শরীফে একটি আয়াত আছে যে ইন্নান নাফসা লাম্মারাতুন বিসসু, আল্লাহ বলেছেন যে মানুষকে সৃষ্টি করা হয়েছে অপরাধপ্রবণ হিসেবে। দুর্বলতা তার মজ্জাগত, কেউ এই ভুলের ঊর্ধ্বে নন একমাত্র নবী রাসূলগণ ছাড়া। আমি বিশ্বাস করি হয়তো ভুলটা এই যে কারণে হোক, আমি বিশ্বাস করি যে উনি অনুতপ্ত। আমি বিশ্বাস করি ওনার মতো এই স্ট্যাচের একজন মানুষ উনি নিজেকে শুধরে নেবেন এবং ওনার দ্বারা সমাজে আরো ভালো কিছু হবে বলে আমার দৃঢ় বিশ্বাস। না, কিন্তু উনি তো ধরেন সংসদ সদস্য হিসাবে থাকলেন না বা থাকলেন, উনি কিন্তু কিছু আইনগত জটিলতার মধ্যেও পড়বেন। যেমন যে মেয়েটার সাথে উনি বিয়ে দেখিয়েছেন সে বিয়েটা প্রপার হয়েছে কিনা, তারপরে তার বিয়ের বয়স হয়েছে কিনা, এসব জটিলতা তো নিঃসন্দেহে। এবং তার এখানে ব্যক্তিগত পদস্খলন আছে, এতেও কোনো সন্দেহ নেই। দেখেন এইটা এই ভিডিওটি প্রকাশ্যে এসছে প্রায় 1.5 দিন আগে। বাংলাদেশ জামায়াতে ইসলামী সাংগঠনিকভাবে নিয়মতান্ত্রিক হওয়ার কারণে আগে তাকে ব্যাখ্যার সুযোগ দেওয়া হয়েছে এবং আমাদের অভ্যন্তরীণ আলোচনা করে আমরা দলের নেতৃবৃন্দ এই ব্যাপারে নিশ্চিত হয়েছে যে এখানে তার ব্যক্তিগত পদস্খলন, পার্সোনাল মিসকন্ডাক্ট এখানে আছে এবং এজন্যই তাকে বহিষ্কার করা হয়েছে। এবং আমি মনে করি তার এখানে অবশ্যই দোষ রয়েছে, বোধ আইনি এবং শরীয়তের দৃষ্টিতে। এই বিষয়ে অবশ্যই তাকে ব্যক্তিগতভাবে, আমাদের দল হিসেবে দলীয়ভাবে এবং আল্লাহর কাছে জবাবদিহির একটা বিরাট প্রশ্ন এখানে আছে। আমাদের মনে হয় এই ঘটনা থেকে সবার আগে আমরা আমাদের নিজের দিকে আমরা তাকাবো, আমরা আরও বেশি আত্মসমালোচনার পথ বেছে নেব অভ্যন্তরীণ সাংগঠনিকভাবে। এবং আমরা যারা এখন দায়িত্বশীল জায়গায় আছি আমাদের অনেক বেশি সাবধান হতে হবে, কারণ এই দায়িত্ব শুধুমাত্র একটি দল বা একটি সংসদ সদস্য নয়। জুলাই পরবর্তী জাতির পুরো আশা আকাঙ্ক্ষা এই জুলাই পরবর্তী রাজনৈতিক নেতৃত্বের উপর, আমাদের উপর জাতির অনেক ভার, অনেক দায়িত্ব। আমাদেরকে অনেক বেশি সাবধান হতে হবে। এই ঘটনার পর আমরা আরও বেশি নিজেদের কাজ করবো, আরও বেশি পর্যালোচনা করবো, আরও বেশি আত্মসমালোচনা করবো এবং নিজেদেরকে শুধরানোর সর্বোচ্চ চেষ্টা করবো ইনশাআল্লাহ। আচ্ছা, জামাতে ইসলামী তাদের ইতিহাসের সবচেয়ে বড় সাফল্য পেয়ে এবার সংসদে বিরোধী দলের আসনে বসেছে। তো সরকারের সাথে তো একটা প্রতিযোগিতা আছে, অন্যদিকে আওয়ামী লীগও আছে যে জামাত কোথায় ভুল করে তাদেরকে একটু বেকায়দায় ফেলা, সমালোচনা করা। তো এই ঘটনা তো জামাতকে রাজনৈতিকভাবে কি বেকায়দায় ফেলেছে? আপনি কি, আপনার বিশ্লেষণ কি? নিঃসন্দেহে এটি অস্বীকার করার মধ্যে কোনো কল্যাণ আমি দেখি না। ভুলকে ভুল বলার মধ্যেই ব্যক্তিত্বের পরিচয়। ব্যক্তি হিসেবে একজন মানুষ ভুল করতেই পারে এবং এই জন্য তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। যদি তার কোনো ভুল না থাকতো, শুধুমাত্র সমালোচনার কারণে আমরা দলীয় ভিত্তিক সিদ্ধান্ত গ্রহণ করতাম না। আমরা মনে করি যে জনস্রোত এবং জনগণের জাস্ট একটা প্রেশার আসলে এই জন্য কোনো সিদ্ধান্ত নিয়ে নেওয়া, এটা আমাদের দলীয় কালচারের মধ্যে নয়। আলাপ আলোচনার ভিত্তিতে আমরা কাজ করে থাকি। এখানে তার পদস্খলন এবং ভুল হয়েছে বিধায় তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে এবং অবশ্যই আমরা এর কারণে দলগতভাবে আমরা একটু ব্যাকফুটে আছি। আমরা বিশ্বাস আমাদেরকে আরও দ্বিগুণ পরিশ্রম এবং আরও বেশি জনগণের কাছে যে এই ক্ষতিটি পুষিয়ে নিতে হবে। আচ্ছা, আমরা প্রসঙ্গ পরিবর্তন করি। সেটা হচ্ছে সংসদের অধিবেশন শেষ হলো কিছুদিন আগেই, মানে বাজেট অধিবেশন শেষ হলো। এরপরের অধিবেশনটাও আমরা আশা করছি যে ঘটনাবহুল হবে এবং জুলাই সনদের আদায় করার জন্য আপনারা আশগাঁট বাঁধতেছেন। তো এই পরিস্থিতিতে আপনাদের প্রস্তুতি কি? সরকারের মোটিভটা কি? সরকার তো বলছে, প্রধানমন্ত্রী বারবারই বলছেন যে জুলাই সনদ তারা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবেন। দেখুন,
সরকারের বক্তব্যের মধ্যে একটি শুভঙ্করের ফাঁকি রয়েছে। আমি ব্যক্তিগতভাবে প্রত্যেকটি মন্ত্রী এবং সরকারের দলের সংসদ সদস্যকে সম্মান করে রেখে বলছি যে এই জুলাই সনদ এবং গণভোট গণরায়টা কোনো দলীয় এজেন্ডা নয়। এই জুলাই বিপ্লবের প্রধান আকাঙ্ক্ষা জনগণের যে আমরা সবকিছু ঢেলে সাজাবো, যাতে গত 17 বছরের ফ্যাসিজম আমরা যে দেখেছি, লুটপাটের রাজনীতি দেখেছি, দেশকে বিক্রি করার রাজনীতি দেখেছি, এগুলো যেন কোনোভাবে আর ফেরত না আসে। তার জন্য একেবারে ঢেলে সাজানো প্রয়োজন, সংবিধানকে আবার লেখা প্রয়োজন। এগুলো শুধু আমি বলি না যে আমরা যারা বিরোধী দলে আছি তাদের দাবি। আমি মনে করি সংসদ সদস্য, সরকারি দলের প্রত্যেকটি বিবেকবান লোকেরও এই আকাঙ্ক্ষা রয়েছে। কিন্তু সরকারের আসনে চালকে বসে গেলে অনেক প্রভাব বলয় সৃষ্টি হয় আশেপাশে। আমরা যেমন ডিপ স্টেট একটা বিষয় আছে, সিভিল বিউরোক্রেসি, মিলিটারি বিউরোক্রেসিতে এখনো আগের সরকারের সুবিধাভোগী অনেক লোক রন্ধে রন্ধে বসে আছে, যারা অর্থনৈতিক সুবিধাভোগের জায়গায় আছে, তারা কখনো পরিবর্তন চায় না। এলিট যারা, তাদের মধ্যে পরিবর্তনের আকাঙ্ক্ষা কম থাকে, কারণ তারা বর্তমান ব্যবস্থার সুবিধাভোগী অবস্থানে আছে, এদের একটা প্রভাব এখানে আছে। এবং সর্বোপরি ক্ষমতায় বসলে অতীতের যে একটা রেওয়াজ আছে যে সবকিছু এক হাতে থাকার, এই যে ক্ষমতা কুক্ষিগত রাখার একটি ব্ল্যাক ট্রেডিশন আমাদের মধ্যে আছে, এই বিষয়টা চলে আসে। আমরা মনে করি বিএনপি এইসব প্রভাবে প্রভাবান্বিত হয়েছে। নাহলে আমি বিশ্বাস করি মাননীয় প্রধানমন্ত্রী পরিবর্তন চান। উনি দীর্ঘদিন বিদেশে অবস্থান করেছেন, ওনার সাথে যখন যে কেউ ব্যক্তিগতভাবে কথা বলেছেন, তার পরিবর্তন আকাঙ্ক্ষার ব্যাপারে তার সিনসিয়ারিটি আমি নিজে দেখেছি। আমি মনে করি যে সরকারি দলের অনেক মেধাবী লোক রয়েছে, অনেক আইনবিদ রয়েছে যারা জানে যে এসব পরিবর্তন প্রয়োজন স্বৈরাচারী আচরণ ঠেকানোর জন্য। এবং আমি কাউকে কোনো অসুবিধা না ফেলে বলতে চাচ্ছি, ব্যক্তিগতভাবে কম করে হলো 1 ডজন সিনিয়র পর্যায়ের লোকজন ব্যক্তিগতভাবে আমাকে বলেছেন যে গণভোট নিয়ে সরকারের এই সিদ্ধান্তকে তারা সমর্থন করতে পারছেন না ব্যক্তিগতভাবে। এবং আমি মনে করি সরকারের গণভোটকে যেভাবে ডিজোন করেছে, যেভাবে তারা পরিত্যাগ করেছে, যেভাবে আমি মনে করি যে আমি দুঃখিত এই শব্দটা করার জন্য, যে হঠকারী একটি অবস্থান তারা নিয়েছে, এর কারণে বিএনপির জনসমর্থন কমেছে এবং কমছে। আচ্ছা, আর একটা বিষয়, আমাদের প্রস্তুতির কথা শুধু শেষ করছি। আমাদের প্রস্তুতি হচ্ছে, আমরা আবার বারবার বলছি, এটা আমার বাংলাদেশ জামায়াতে ইসলামী, এনসিপি বা বিরোধী জোটের দলীয় কোনো এজেন্ডা নয়। 50 বছরের জাতি গঠনের প্রথম পদক্ষেপ। 69.8% জনগণ এর পক্ষে রায় দিয়েছে, এবং এখন আমরা যারা জনগণের কাছে যাই, মাঠে ঘাটে যাই, এখনো এর পক্ষে তীব্র জনসমর্থন আমরা দেখতে পাচ্ছি। জনগণের শক্তি সবচেয়ে বড় শক্তি। এই জনশক্তিকে মোবিলাইজ করে এই গণরায়কে অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা আমাদের সিদ্ধান্ত, এবং আমরা বিশ্বাস করি এটি আমাদের দল নয়। এবং জনগণ যখন আমরা এর নিয়ে আমরা মাঠে নামবো, জনগণ আমাদের পক্ষে নিরঙ্কুশভাবে থাকবে, দলের পক্ষে নয়, গণভোটের পক্ষে, গণরায়ের পক্ষে। এবং এই পালস অফ দ্য পিপল যদি সরকার বুঝতে ব্যর্থ হয়, এতে সরকার এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কোনো ক্ষতি ছাড়া কোনো লাভ আমি দেখছি না। আচ্ছা, শেখ হাসিনা পলাতক প্রধানমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রী, তিনি এর মধ্যে কয়েকবারই হুঙ্কার দিয়েছেন তিনি দেশে ফিরবেন। আপনি একজন আইনবিদ হিসাবে এবং সচেতন মানুষ হিসাবে আপনি কি তার ফেরার কোনো সুযোগ দেখছেন? আমি যতটুকু আওয়ামী লীগকে বুঝি, তাদের গলা অনেক বড়, তারা অনেক বড় বড় কথা বলে থাকেন। আমরা সবাই সাক্ষী, শেখ হাসিনা কতবার বলেছে যে শেখ হাসিনা পালায় না, দেশে দেশের মধ্যে পালিয়েছে। আমার মনে হয় না যে তারা তার জীবনের ঝুঁকি নিয়ে ফেরত আসবে। যদি আসে, অবশ্যই তাকে আইনের মুখোমুখি হতে হবে, এবং যে রায় তার বিরুদ্ধে ঘোষিত অবস্থায় আছে তা বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করতে হবে। আমি মনে করি এটি শেখ হাসিনার ফেরার সিনসিয়ারিটির লক্ষণ নয়, বরং যেই দেশে শেখ হাসিনা অবস্থান করে আছে তাদের একটি এজেন্ডা বাস্তবায়ন, একটি মেসেজ বর্তমান সরকারের প্রতি, বিশেষ করে তাদের চীনের সাথে সম্পর্ক বৃদ্ধি হওয়ার যে একটি জোয়ার তারা দেখতে পাচ্ছে, তাতে ভীত হয়ে শেখ হাসিনাকে দিয়ে কিছু মেসেজ দেওয়া হচ্ছে বলে আমি ব্যক্তিগতভাবে যতটুকু জাতীয় আন্তর্জাতিক রাজনীতি বুঝি, আমার কাছে তাই মনে হচ্ছে।
যদি আওয়ামী লীগ এবং তার নেতৃবৃন্দের ভিতরে এই সৎ সাহস থাকতো, তারা নেতা কর্মীদের এভাবে ফেলে রেখে দেশ ত্যাগ করতেন না। এই হঠাৎ করে তাদের মধ্যে সেই সৎ সাহস ফেরত এসছে, জীবনের ঝুঁকি নিয়ে তারা ফেরত আসবেন, আমার কাছে মনে হয় না। কিন্তু রাজনীতির শেষ কথা বলে কিছু নেই, আমরা সময় বলে দেবে। আচ্ছা, তার কাছে তো পাসপোর্ট নাই, ট্রাভেল পাস ছাড়া তো সে আসতে পারবে না। ট্রাভেল পাস তো এই সরকার কি দিতে হবে, নাহলে সে কীভাবে আসবে আসলে? আমি মনে করি তার ইচ্ছাই যথেষ্ট ফেরত আসার জন্য। উনি দিল্লিতে অবস্থান করছেন, তাকে একটি ট্যাক্সি নিয়ে আমাদের দূতাবাসে গেলেই হবে, বাকি সব ব্যবস্থা হয়ে যাবে বলে আমি বিশ্বাস। আচ্ছা আচ্ছা, এরপরে আপনার কাছে জানতে চাচ্ছি যে উনি শেখ হাসিনা এখন যেখানে আছেন, উনি জেএনজিদের আন্দোলনের মুখে দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে। ওইখানে এখন এই জেএনজিদের আন্দোলন চলছে, ককরোচ পার্টির নেতৃত্বে আন্দোলন চলছে, এবং সেই আন্দোলনকেও নির্মমভাবে ঠেকানোর চেষ্টা করছেন মোদির সরকার। আপনি এই আন্দোলন কতটা সাকসেস হবে বলে আশা করেন? আপনি তো নিশ্চয়ই অবজার্ভ করছেন। দেখুন, আমি প্রথমে আমার দায়িত্ব জায়গা থেকে বলতে চাই যে আমি এখন যে মন্তব্য করবো এটা আমার ব্যক্তিগত মন্তব্য। দল হিসেবে, বিরোধী দল হিসেবে আমরা যে কোনো রাষ্ট্রের সার্বভৌমত্বে বিশ্বাসী। যা হচ্ছে ভারতের অভ্যন্তরীণ বিষয়, আমি বাংলাদেশের একজন রাজনীতিবিদ হিসেবে এ ব্যাপারে কোনো মন্তব্য করাটা সমীচীন মনে করছি না। কিন্তু আমি শুধু একটু বলতে চাই, ভারত উপমহাদেশে স্বৈরাচার বিরোধী একটি মনোভাব সবসময় ছিল, এবং এটি একটি জাতিগত একটা বিষয়। বাংলাদেশে এটা তীব্রভাবে আছে, সব জায়গায় আছে। বর্তমান যে সরকার ভারতের কেন্দ্রে আছে, তাদের বেশ কিছু আচরণ আমি বলবো যে তাদের সংবিধান, তাদের আইনের বিরুদ্ধে যায়। ওখানকার সংখ্যালঘু সম্প্রদায়, বিশেষ করে মুসলমানদের সাথে যে আচরণ হচ্ছে, শত শত মুসলমানদের মসজিদ এবং ধর্মীয় প্রতিষ্ঠান হিসেবে গুড়িয়ে দেওয়া হচ্ছে। আমি শুধু এতটুকু দেখে বলতে পারি যে আমি একজন আইনের ছাত্র হিসেবে আমি জানি ভারতের সংবিধান ধর্মনিরপেক্ষ সংবিধান। আমরা বাংলাদেশের আইনের পাশাপাশি ভারতের আইন খুব কাছাকাছি, খুব ক্লোজলি পড়াশোনা করি, কারণ ওদের আইন আমাদের এখানে পারসুয়েসিভ এফেক্ট, অথবা তাদের আইনের কথা আমরা এখানে রেফার করতে পারি। তো আমি নির্দ্বিধায় বলতে পারি যে বর্তমান মোদী সরকারের অনেক কাজ তাদের আইন এবং তাদের সংবিধানের সাথে সাংঘর্ষিক। আমি এর ব্যাপারে বাইরে কিছু বলতে চাচ্ছি না। আমি মনে করি এর একটি কনসিকুয়েন্স বা এর একটি প্রতিক্রিয়া এখন আমরা মাঠে দেখতে পাচ্ছি। আচ্ছা, এবার আপনার জায়গায় ফেরত আসতে চাই। সেটা হচ্ছে আপনি সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন, 6 মাসের মতো কম বেশি হয়েছে। তো ঢাকা 14 আসন থেকে মানুষ আপনাকে ভোট দিয়েছে। তো এই যে ভোট দিল, আপনি 6 মাসের মতো সময় আপনি কি করতে পারছেন ওই এলাকার, আপনার এলাকার মানুষের জন্য? প্রথমত হচ্ছে জনগণের সবচেয়ে বড় আকাঙ্ক্ষা হচ্ছে পরিবর্তন। ঢাকা 14 আসনের মানুষ আমাকে প্রাথমিকভাবে আমাকে বেছে নিয়েছে, তাদের বিশ্বাস যে প্রথমত আমি দুর্নীতি করব না। এবং গত 6 মাসে আমি দৃঢ় কণ্ঠে আল্লাহ তাওয়াক্কুল করে বলতে চাই যে 1% দুর্নীতি, যতটুকু সরকারি বরাদ্দ এসছে তার মধ্যে কোনো দুর্নীতির কোনো প্রমাণ কেউ বের করতে পারবে না। আমি দুর্নীতি করছি না, সম্পূর্ণ স্বচ্ছতার সাথে আমি কাজ করছি। এবং তার অংশ হিসেবে খুব শীঘ্রই প্রত্যেক 6 মাস পর পর আমি ঘোষণা করেছি, আমি নির্বাচনের ওয়াদা ছিল যে প্রত্যেক 6 মাস পর পর আমি কি বরাদ্দ, সরকারি বরাদ্দ আমি পেলাম, আমি সেটা কোথায় ব্যয় করলাম, তার বিস্তারিত তথ্য আমি জনসামনে প্রকাশ করবো, রিপোর্ট জনসামনে প্রকাশ করবো, এবং সেটা প্রত্যেক 6 মাস পর পর আমি করবো। আইন অনুযায়ী কিন্তু আমি বাধ্য নই না। একবার নির্বাচিত হওয়ার পর পরবর্তী নির্বাচনের আগ পর্যন্ত এই 5 বছর একজন সংসদ সদস্য কি করলো তার জবাব দিতে কোনো জায়গায় আমাদের আইনে নেই, সংবিধানে নেই, যদি থাকা উচিত ছিল। প্রথম এই দুর্নীতির বাইরে থাকা, স্বচ্ছতার জায়গা নিশ্চিত করার জন্য এই জিনিসটা আমি করতে যাচ্ছি, খুব শীঘ্রই আমি আমার হিসাব দেব। দ্বিতীয়ত হচ্ছে যেসব জায়গায় আমার সুযোগ ছিল রেকমেন্ড করার, যেসব জায়গায় আমার সুযোগ ছিল সরকারি ব্যয় বন্টন করার, আমি কোথাও দলীয় ভিত্তিতে কাজ করিনি, বরং প্রয়োজন এবং মানুষের যেখানে দরকার সেখানে আমি ব্যয় করার চেষ্টা করেছি। টিআর উন্নয়নমূলক একটি টিআর বরাদ্দ আসে আমাদের হাতে, সেখানে সুযোগ থেকে আমি যেখানে যে কোনো কাজে আমি ব্যয় করতে পারি। সিংহবাজ যতটুকু অর্থ সীমিত অল্প আমার কাছে এসছে তার পুরোটাই এমন প্রতিষ্ঠানে ব্যয় করছে, এমন জায়গায় ব্যয় করছে যেটা জনসাধারণের, কোনো দলীয় জায়গায় করিনি। কিছু জায়গা আছে যেখানে আমাদের পরিচিত বা আমাদের ম্যানেজমেন্টে আমাদের পরিচিত লোক আছে, কিন্তু যেখানে প্রয়োজন সেখানে আমি করেছি। সবচেয়ে বড় বরাদ্দ গিয়েছে বস্তি এলাকাতে এবং তাদের উন্নয়নের জন্য। এবং সর্বশেষ
সর্বশেষ সংসদে কথা বলার যে খুব মূল্যবান কিছু সীমিত সময় থাকে, সেখানে আমি জনগণ, তাদের উন্নয়ন এবং পরিবর্তনের পক্ষে কথা বলেছি। আমি এখানে আমার দলের নেতার গুণগান গুণকীর্তন করিনি, আমি দলের ঐতিহ্য নিয়ে কথা বলিনি, আমি কাউকে অ্যাটাক করে কোনো কথা বলিনি। অল্প সময়ের মধ্যে এতটুকুই আমার অর্জন বলে আমি মনে করি। কিন্তু একটি অভিযোগ করে শেষ করতে চাই। বলেন। আমরা সংসদ সদস্য হিসেবে সরকারের কাজে সহযোগী। সরকার আমাদের বরাদ্দ দেন, আমরা সেগুলো বন্টন করে থাকি। কিন্তু এই সরকারি বরাদ্দে ব্যাপক বৈষম্যের শিকার আমরা হচ্ছে। বেশিরভাগ উন্নয়নমূলক বরাদ্দে আমাদেরকে বঞ্চিত করা হচ্ছে। আমরা এরকমও শুনতে পাচ্ছি যে প্রায় 72 কোটি, কেউ বলে 72, কেউ বলে 17 কোটি ঐচ্ছিক বরাদ্দ পান। সরকারি অনেক এমপি পেয়েছে বলে আমাদের কাছে তথ্য এসেছে। আমি সংসদ হিসেবে এখন পর্যন্ত মাত্র 20 লাখ টাকার অনুদান পেয়েছি ঐচ্ছিক বরাদ্দের জন্য। কোথায় 17 কোটি বা 72 কোটি, কোথায় 20 লাখ? আমি মনে করি বিরোধী দলীয় সংসদ সদস্য, বিশেষ করে ঢাকা শহরে যারা আছেন, তাদেরকে সিস্টেমেটিক্যালি বঞ্চিত করা হচ্ছে। আমি মনে করি যে এটা একটি ভুল সিদ্ধান্ত। আমার দলীয় পরিচয়করণের জন্য আমার জনগণকে যেন শাস্তি না দেওয়া হয়। আপনার মাধ্যমে জনগণ এবং সরকারে যারা আছে তাদের কাছে আবেদন, আমাদের জনগণকে পানিশমেন্ট দেবেন না, তাদেরকে শাস্তি দেবেন না, সরকারি বরাদ্দে বৈষম্য করবেন না। এত রক্তের বিনিময়ে দ্বিতীয় স্বাধীনতা পেলাম, তার প্রধান দাবি ছিল বৈষম্য বিরোধী বাংলাদেশ। এখানে আমাদেরকে বিরোধী সংসদকে বৈষম্য করা হচ্ছে, আমাদের বঞ্চিত করা হচ্ছে। এই জন্য অনেক কাজ সুযোগ থাকা সত্ত্বেও আমরা করতে পারছি না। আমি একটু ছোট্ট উদাহরণ দিয়ে শেষ করবো, যদি জিনিস একটু রাজনৈতিক হয়ে যাচ্ছে। আমার আসনে একটি বড় প্রতিষ্ঠানের নাম শাহ আলী মাজার। যেই সংসদ সদস্য নির্বাচিত হন, তিনি এখানে কমিটি গঠন করেন। এই মাজারটি শুধু একটি ধর্মীয় প্রতিষ্ঠান নয়, এর আশেপাশে প্রায় 20 একর জমি এই মাজার সম্পত্তি। বিশাল শপিং কমপ্লেক্স, বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান এর অধীনে। এখানে ব্যাপক দুর্নীতি হচ্ছে, কোনো জবাবদিহিতা নাই। সবচেয়ে আশঙ্কাজনক বিষয় হচ্ছে যে এখানে প্রকাশ্যে মাদকের বিক্রি এবং সেবন হচ্ছে। এগুলো বন্ধ করার ওয়াদা আমি নির্বাচনে করেছি, এবং এর কমিটি গঠন করতে গিয়ে আমি সমসংখ্যক আমার দলের লোকের পাশাপাশি জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় পর্যায়ের পদধারী লোকদেরকে নিয়ে আমি একটি কমিটি গঠন করে মন্ত্রণালয়ে জমা দিয়েছি। আজকে 6 মাস হতে চলল, এখন পর্যন্ত কোনো কমিটি গঠন করা হয়নি। আইন অনুযায়ী এই এখতিয়ার ওই এলাকার ঢাকা 14 আসনে নির্বাচিত সংসদ সদস্য। যদি আমাকে এই সুযোগটা দেওয়া হতো, তাহলে আমি এই উদাহরণ সৃষ্টি করতাম কীভাবে স্বচ্ছভাবে একটি প্রতিষ্ঠান চালাতে হয়, কেমন করে জনকল্যাণে এই ওয়াকফ এস্টেটগুলো পরিচালনা করতে হয়। কিন্তু এই সুযোগ থেকে আমাকে বঞ্চিত করা হচ্ছে। শুনতে পাচ্ছি যে হয়তো আমাকে আমার আইন ফলো করে আমাকে কমিটি, আমার যে সর্বদলীয় কমিটি আমি করেছি সেটা অনার না করে একটি ফরমায়েশি কমিটি হতে পারে। আমি একটু উদাহরণ দিয়ে বলতে চাই, একটা উদাহরণ দিলাম যে এটি নির্বাচিত সংসদ সদস্যের অধিকার। এই অধিকার 6 মাস ধরে আমি বঞ্চিত। একজন সংসদ সদস্য যদি তার অধিকার থেকে বঞ্চিত হয়, তার জনগণের কি অবস্থা হতে পারে? এই অভিযোগ আপনার কাছে করে এই চ্যাপ্টার আমি শেষ করি। আচ্ছা, কিন্তু আপনি শেষ করছেন, আমরা শেষ করতে চাই না। শাহ আলী মাজার নিয়ে একটা ঘটনা ঘটেছিল, হামলার ঘটনা ঘটেছিল। এটাতে আপনাকে অভিযুক্ত করা হয়েছে যে হামলার নেপথ্যে আপনি। এটা নিয়ে আপনি কথা বলেছেন, তারপরও যদি যেহেতু শাহ আলী মাজারের সাথে রিলেটেড যদি আবার একটু বলেন। প্রথমত আমি বলি যে আমাদের এই ঘটনার আমি তীব্র নিন্দা জানাই। সিসিটিভি ফুটেজ দেখে যাদের ব্যাপারে সুনির্দিষ্ট অভিযোগ আছে এবং ফুটেজে তাদের দেখা যাচ্ছে, তাদের বিরুদ্ধে যে কোনো আইনি ব্যবস্থায় আমি সবার আগে সমর্থন দেব। কিন্তু বাস্তবতা হচ্ছে যে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, নিরপেক্ষ তদন্ত না করে ওই এলাকায় আমার যারা ভোট কর্মী, যারা আমার জন্য নির্বাচন অংশগ্রহণ করেছে, তাদেরকে মামলা আসামি করে তাদেরকে জেলে ভরা হয়েছে। আমি এই ন্যাক্কারজনক রাজনীতিকে নিন্দা জানাই। আমি আহ্বান জানাবো, তদন্তে যাদেরকে সিসিটিভিতে পরিষ্কার চেহারা দেখা যাচ্ছে তাদেরকে শাস্তি দেওয়া হোক। আমি একজন সংসদ সদস্য তাদের এই প্রক্রিয়ার সহযোগিতা করব। কিন্তু যারা এর সাথে সম্পর্কিত নন, তাদেরকে যেন কোনো রকম হারি না করা হয়। ইতিমধ্যে তাদের মামলার নাম দেওয়া হয়েছে। দ্বিতীয় বক্তব্য হচ্ছে, এই ধরনের ঘটনা যদি আর কেন কোনোদিন না ঘটতে পারে, তার জন্য আমাদের সবাইকে সক্রিয় থাকতে হবে। আমি নিজে সংসদ সদস্য হিসেবে মাজার কেন্দ্রিক যেসব কর্মকাণ্ড হয় তার অন্যতম একজন সিনিয়র ব্যক্তিত্ব ফরহাদ মাজহার সাহেবকে আমার অফিসে ডেকে নিয়ে আমি বসেছি তার সাথে।
এবং আমরা একসঙ্গে ঘোষণা দিয়েছি যে এই ধরনের ঘটনা আর যাতে না হয় যেন আমরা একসঙ্গে কাজ করব। এবং আমি আবারও বলছি যে বাউল এবং বিভিন্ন মানুষের যারা ওখানে অবস্থান করেন এটা থাকা তাদের অধিকার। বাংলাদেশে আইনে নিষিদ্ধ নয় এমন কোনো কাজ ওখানে করার কোনো বাধা থাকা উচিত নয়। আবার একই সঙ্গে সরাসরি আইনের লঙ্ঘন এমন অপরাধ এবং ধর্মীয় পরিবেশ নষ্ট হয় এমন কাজ যাতে না করা হয় এটা নিশ্চিত করার দায়িত্ব আমি সংসদ সদস্য হিসেবে আমার দায়িত্ব। আমি প্রথমত আমি সব নিশ্চিত করছি ইনশাআল্লাহ আমি সম্পূর্ণ সতর্ক আছি এবং আইন শৃঙ্খলা বাহিনী সরকার দলীয় লোক সবাইকে নিয়ে আমি চেষ্টা করছি যাতে এই ধরনের ঘটনা আর না হয়। দ্বিতীয়ত আমি আহ্বান করছি যেন একটি সৎ যোগ্য লোকদেরকে নিয়ে এই কমিটি যেটা আমি দিয়েছি এটার জন্য অ্যাপ্রুভ করা হয়। আমি উদাহরণ সৃষ্টি করব কেমন করে স্বচ্ছতার সাথে ধর্মীয় পরিবেশ নিশ্চিত রেখে সাংস্কৃতিক এবং ইমনা যারা আছে তাদেরকে নিয়েও কেমন করে একটি সর্বজন গৃহীত একটি প্রতিষ্ঠান চালাতে হয় এই উদাহরণ আমি দেখাতে পারবো যদি আমাকে সুযোগ দেওয়া হয় ইনশাআল্লাহ। আচ্ছা, আমরা প্রসঙ্গ আবার একটু পরিবর্তন করতে চাই, আপনার বাবার প্রসঙ্গে আসতে চাই। যে আপনার বাবা জনাব মীর কাসেম আলী, উনি একজন বাংলাদেশের অন্যতম পাইওনিয়র উদ্যোক্তাদের একজন ছিলেন। উনি ইসলামী ব্যাংকের উদ্যোক্তা, ইবনে সিনার উদ্যোক্তা এবং দিগন্ত টেলিভিশন, দিগন্ত পত্রিকা সহ উনি অনেক প্রতিষ্ঠান জীবনে গড়েছেন। একজন সফল উদ্যোক্তা হিসাবে উনি সর্বমহলে গ্রহণযোগ্য মানুষ। উনি একটা রাজনৈতিক দলের সদস্য ছিলেন, জামাতে ইসলামীর কেন্দ্রীয় নেতা ছিলেন। তো আপনার রাজনীতি এবং ব্যক্তি জীবনে ওনার প্রভাব কতটুকু আছে? প্রথমত একজন মানুষ হিসেবে আমাকে গড়ে তোলার জন্য ওনার ভূমিকা সবচেয়ে বেশি। আমি বলি যে আমার অনুপ্রেরণা আমার পিতা, আমাকে মানুষ করার শিক্ষক হচ্ছে আমার মা। অবশ্যই আমার পিতার জীবন, তার জীবন দর্শন, তার ব্যক্তিত্ব আমি আজকে যতটুকু ভালো আমার মধ্যে দেখেন এটা আমার পিতা এবং মাতার অবদান। বিশেষ করে এমন কিছু কাজ করা যেটাতে ব্যক্তি লাভের চেয়ে সমাজ, দেশ এবং আমার যে ইসলামের মতাদর্শী তাদের কাজ হবে সেই কাজের প্রতি মনোযোগ দেওয়ার অনুপ্রেরণা আমাকে দিয়েছেন। মৃত্যুর পরবর্তী জীবনকে প্রাধান্য দেওয়ার শিক্ষা আমি ওনার কাছ থেকে পেয়েছি সবার আগে। আমি মনে করি যে উনি শুধু আমার জন্য নয়, অসংখ্য তরুণ উদ্যোক্তাদের অনুপ্রেরণার উৎস। যে উনি এমন কিছু কাজ করে গেছেন যিনি ওনার আগে এটা কেউ আর করেননি, এবং এগুলোর মাধ্যমে দেশকে নির্মাণের একটি স্বপ্ন দেখতেন। এবং উনি যে স্বপ্নটি বারবার রেখে গেছেন সেটা হচ্ছে গিয়ে তরুণদের দেশের বাইরে নয় দেশের ভিতরে স্বপ্ন তৈরি করতে হবে। তরুণদেরকে দেশ নিয়ে স্বপ্ন দেখাতে হবে, বড় স্বপ্ন দেখাতে হবে। উনি বারবার একটি কোট বলতেন যে নাথিং হ্যাপেন্স আনলেস উই ড্রিম। আমি আমার সর্বশেষ সংসদে বক্তব্য এটাই বলেছি যে আমাদের স্বপ্নবাজ কিছু নেতা দরকার, স্বপ্নবাজ কিছু উদ্যোক্তা দরকার, যারা শুধু এখন নয় 50 বছর আগের পরের একটি অবস্থান স্বপ্ন দেখে তা বাস্তবায়নের জন্য এখনই কাজ করবেন। এই স্বপ্নবাজ হওয়া আমি আমার পিতার মাধ্যমে হয়েছে। আমি চাই আমাদের পরবর্তী তরুণ প্রজন্ম স্বপ্নবাজ হোক এবং দেশকে নিয়ে স্বপ্ন দেখুক এবং এই স্বপ্ন বাস্তবায়নের জায়গায় এই দেশকে করুক, বাইরে নয়। আসুন সবাই মিলে গড়ি নতুন বাংলাদেশ। তা আপনি কি আপনার বাবার মতো এরকম বড় কোনো উদ্যোক্তা হচ্ছেন বা আপনার মাধ্যমে জাতি কিছু পাবে এরকম বড় কিছু? আমি যদিও যোগ্যতার দিক দিয়ে আমি নিজে খুব অযোগ্য মনে করি। আমার পিতার যে যোগ্যতা ছিল, তার যে পড়াশোনা ছিল, তার যে ব্যক্তিত্ব ছিল, এগুলি উত্তরাধিকার সূত্রে পাওয়া যায় না, এগুলো অর্জন করতে হয়। আমি সেই অধ্যাবসায় আছি। আমি মনে করি অভিজ্ঞতার মাধ্যমে, পড়াশোনার মাধ্যমে এগুলো অর্জন করতে হবে। আমি চেষ্টায় আছি। আমি সবার কাছে পরামর্শ চাই, সমালোচনা চাই। এগুলোর মাধ্যমে আমি শিখবো, শুধরাবো এবং পরিশুদ্ধ হব। আমার প্রচেষ্টা আছে। আমি মনে করি যে আমার ফাদার রেখে হ্যাভ এ বিগ শু টু ফিল, অনেক বড় একটি অর্জন নিয়ে রেখে গেছেন, যেটা অর্জন করতে আমার হয়তো সারা জীবনে কোনোদিন সম্ভব হবে না। তার 100 ভাগে 1 ভাগ যদি আমি অর্জন করতে পারি আমার জন্য সেটাই সফলতা। আমি আল্লাহর কাছে চাই যে আল্লাহ যেন আমাকে তৌফিক দেন, এবং আপনার মাধ্যমে দর্শক সবার কাছে দোয়া চাই আল্লাহ যেন ওনার কিছু অংশ যোগ্যতা আল্লাহ আমাকে অর্জন করার তৌফিক আল্লাহ যেন আমাকে দেন। আচ্ছা, অন্তর্বর্তী সরকারের সময় একটা আলোচনা বেশ ভাইরাল হয়েছিল, আপনি নগদের শেয়ার কিনতে চান এবং 1000 কোটি টাকা বিনিয়োগ করবেন। আসলে কি ঘটনাটা কি, যদি একটু দর্শকদেরকে বলেন। আবার প্রথমত হচ্ছে আমার সবচেয়ে বড় পরিচয় হচ্ছে আমি একজন বটতলার উকিল। ওকালতি করে আমার পেশা, আমার জীবন নির্বাহ হয় এর মাধ্যমে। রাজনীতি আমার পেশা নয়। রাজনীতি আমার জনগণকে কিছু করার, এর বিনিময়ে সৃষ্টিকর্তা সন্তুষ্টি অর্জনের একটি মাধ্যম। তো জীবিকা নির্বাহের জন্য আমাকে আইনের পেশা আমার মাধ্যমে আদালতে যেতে হয়। যে মুহূর্তে আল্লাহ আমাকে ফেরত আনেন, আমি চিকিৎসা সেরে দেশে ফেরত আসলাম, সাথে সাথেই আমি আইন পেশায় সক্রিয় হয়েছি।
আমার পিতার পরিচয়ের কারণে, আমার পরিচয়ের কারণে আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে দেশীয় আন্তর্জাতিক বেশ কিছু ক্লায়েন্ট আমি পেয়েছি যাদের আমি কাজ করছি। আন্তর্জাতিক ইন্টারন্যাশনাল ট্রেড আমার অন্যতম একটি বিশেষ আমার ইন্টারেস্টের জায়গা। আমার এই বিষয়ে আমার বেশ কিছু পড়াশোনা আছে, ট্রেনিংও আছে। বেশ কিছু আমি মনে করি যে দেশে বৈদেশিক বিনিয়োগের মাধ্যমে দেশের অর্থনৈতিক উন্নয়ন করা এটি শুধু আইনজীবী হিসেবে একটি মানুষ হিসেবে আমার দায়িত্ব। আমি রাজনীতি আসার আগে থেকে এই কাজটা করে আসছি এবং আলহামদুলিল্লাহ যারা আমার সাথে একবার কাজ করেছেন তারা আমার সাথে নিয়মিত কাজ করতে চান। একজন আন্তর্জাতিক উদ্যোক্তা বাংলাদেশে অর্থ খাতে বিনিয়োগ করতে চান। উনি আমার কাছে এই পরামর্শ চেয়েছিলেন যে কিভাবে উনি এই কাজ শুরু করতে পারেন। তখন আমি তাকে একটি রিপোর্ট দিয়েছিলাম যে কিভাবে একটি নতুন ব্যাংক বা মোবাইল ব্যাংকিং, বিভিন্ন ব্যাংকিং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউট করতে হলে কী কী প্রক্রিয়া আছে। তার মধ্যে আমার রিপোর্টে একটি অংশ ছিল যে কিছু এরকম প্রতিষ্ঠান সরকার বিনিয়োগ চাচ্ছে যেগুলো তারা ব্যক্তিগত ছাড়তে চান, তার মধ্যে কিছু ব্যাংকও আছে, এই নগদও আছে। তখন আমার যিনি ক্লায়েন্ট আছেন উনি নগদে আগ্রহী ছিলেন, আমাকে অনুরোধ করেছেন তার পক্ষ থেকে যেন আমি একটি আবেদন করি যে এখানে উনি বিনিয়োগ করতে চান। যেহেতু উনি এখনও গবেষণার পর্যায়ে আছেন, মাঠ জরিপের পর্যায়ে আছেন, এখনই তার কোম্পানির নামে উনি চিঠিটা লিখতে চাচ্ছিলেন না। যেহেতু আমি তার রিপ্রেজেন্টেটিভ, লিগ্যাল রিপ্রেজেন্টেটিভ, তার পক্ষ থেকে আমি চিঠিটা দিয়েছিলাম। এটা আমার কোনো বিনিয়োগ করার ইচ্ছা নাই, আমার সে সামর্থ্যও নাই। আমি আমার মক্কেলের পক্ষে চিঠি দিয়েছিলাম। কেউ যদি আমার চিঠিটা একবার পড়ে দেখে তাহলে সেটা বুঝতে পারবে। কিন্তু আমাদের হচ্ছে গিয়ে জাতিগতভাবে আমরা কান নিয়ে এসে চিলের পিছনে সবাই দৌড়াইতো। দুঃখজনক হলো সত্যি কেউ চিঠিটা পড়েনি। কিন্তু এত নিউজ কেন হলো? আমি মনে করি এখানে একটি রাজনীতি রয়েছে। সেটা হচ্ছে এই নগদ নিয়ে একটি বিরাট দুর্নীতি হয়েছে। তারা দুর্নীতি একটি পথ দেখিয়ে গিয়েছে। কিছু স্বার্থান্বেষী মহল এই দুর্নীতির পথটি এখন তারা এই সুযোগটি নিতে চায় বলে আমার আশঙ্কা। এখানে যেন কোনো বৈধ এবং আন্তর্জাতিকভাবে স্বচ্ছ কেউ বিনিয়োগ করতে না পারে, তাহলে এই দুর্নীতির পথ বন্ধ হয়ে যাবে। এই একটি স্বার্থান্বেষী মহল এই আন্তর্জাতিক বিনিয়োগ এখান থেকে সরিয়ে দেওয়ার একটি অপপ্রচার হিসেবে এটাকে একটি ধোঁয়াশা সৃষ্টি করেছে। আমি কোনো বিনিয়োগ করতে চাই না। আমি একটি বৈধ নামী একটি প্রতিষ্ঠানকে বিনিয়োগে সহযোগিতা করতে চাই। আমি মনে করি নগদে একটি ইন্টারন্যাশনাল রেপুটেড কাউকে এখানে বিনিয়োগে আনা দরকার। কারণ বৈদেশিক বিনিয়োগকারীরা বৈধভাবে ব্যবসা করতে চায়, তাহলেই তারা এই বিনিয়োগটা নিতে পারবে। অবৈধ ব্যবসা তারা দেশে বাইরে নিতে পারবে না এবং তারা যারা যে অন্য ব্যবসা সেটা ক্ষতিগ্রস্ত হবে। তো বিদেশি বিনিয়োগকারীদের এখানে সুযোগ দেওয়ার সবচেয়ে বড় সুবিধা আছে তার স্বচ্ছতায় বিশ্বাসী। আমি মনে করি নগদে আন্তর্জাতিকভাবে স্বীকৃত কিছু বিদেশি বিনিয়োগকারীকে এখানে বিনিয়োগ করার সুযোগ দেওয়া উচিত। তাহলে এত বড় একটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠান সুন্দরভাবে চলবে, এর দিনে দিনে প্রবৃদ্ধি হবে এবং এর যারা সংশ্লিষ্ট তাদের লাভবান হবে এবং জনগণ, আমরা যারা ভোক্তা, আমি একজন এর গ্রাহক, আমরা উপকৃত হবো ইনশাআল্লাহ। বিকাশও তো বিদেশি বিনিয়োগ আছে। জি, এক্স্যাক্টলি। আচ্ছা, আমরা একটু আপনার ব্যক্তিগত জায়গায় আবার একটু যেতে চাই। আপনার জীবনের যেটা সবচেয়ে কষ্টের জায়গা, আপনি দীর্ঘদিন যে আয়নাঘরে কাটিয়ে আসছেন, এই কথা, এই গল্প বা এই দুঃখের কথা আপনি অনেক বলেছেন। আবারও যদি বাংলা ভিশনকে আপনি বলেন না, আবার যদি বাংলা ভিশনের দর্শকদেরকে একটু যদি বলেন কিভাবে এই ঘটনাটা ঘটেছিল, এবং আপনার অনেক ঘটনা আছে এর মধ্যে চুম্বক কয়েকটা অভিজ্ঞতা, কষ্টের অভিজ্ঞতা যদি আমাদের সাথে একটু শেয়ার করেন। আমি একজন আওয়ামী লীগ আমলে ঘটে যাওয়া আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল নামে যে একটি প্রহসন ছিল, সেখানে আমি নিয়োজিত আসামি পক্ষের আইনজীবী ছিলাম। এটা আমার দায়িত্ব ছিল। আপনার বাবাও যেখানে, আমার বাবা তার আসামি ছিলেন, কিন্তু আমি সবার পক্ষে কাজ করেছি। আমি ব্যারিস্টার আব্দুর রাজ্জাক সাহেবের টিমে ছিলাম এবং ওনার আমাকে যে প্রধান দায়িত্ব দিয়েছিলেন সেটা হচ্ছে গিয়ে আন্তর্জাতিকভাবে এই বিষয়ে মুখপাত্রের ভূমিকা কাজ করা। উনি ছিলেন প্রধান মুখপাত্র, আমি ছিলাম তার সহযোগী হিসেবে। এই সমালোচনাগুলো আমরা দেশীয় আন্তর্জাতিক জায়গায় পৌঁছে দিচ্ছিলাম। তৎকালীন ফ্যাসিস্ট সরকারের জন্য এটি খুব মানহানির কারণ ছিল। এবং ইংরেজি একটা প্রভাব আছে যে ইউ কান্ট ম্যানেজ ডিল উইথ দ্য মেসেজ, শুট দ্য মেসেঞ্জার। তারা আমাদের সমালোচনার তারা নিতে পারছিল না। এই জন্য আমি যেহেতু সমালোচক ছিলাম, আমাকে তারা টার্গেট করে। বিশেষ করে আমার পিতার মামলার সময় দেশীয় আন্তর্জাতিক অ্যাটেনশন ছিল, যেহেতু আমার পিতাকে জাতীয় আন্তর্জাতিক সবাই চেনে। তাদের এই আশঙ্কা দাঁড়িয়েছিল যে আমি এই সমালোচনার মাধ্যমে তাদের এই ফাঁসি কার্যকরের কাজকে অনেক কঠিন করে দিয়েছে। সেই প্রতিহিংসা থেকে এবং আমি যেন আরও কোনো সমালোচনা করে তাদের এই ফাঁসি কার্যকরকে আরও কঠিন করে তুলতে না পারি, তার জন্যই তারা আমাকে অপহরণ করে নিয়ে যায়। আমি নিজেকে একটা অন্ধকার ঘরে আবার শেয়ার করি,
চোখ বাঁধা অবস্থায়, হাত করা অবস্থায় 24 ঘন্টা চোখ বাঁধা থাকতো, 24 ঘন্টা হাত করা অবস্থায় থাকতো। নিয়মতান্ত্রিকভাবে, সুপরিকল্পিতভাবে বন্দীদেরকে সেখানে অমানবিক নির্যাতন করা হতো, এবং এটাকে আমি বলি যে সিস্টেমেটিক্যালি মৃত্যুর চেয়ে খারাপ অভিজ্ঞতা সেই বন্দীদের সেখানে দেওয়া হতো। উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে এই যে কিছু পরিচিত লোকদের সাথে যদি এরকম অমানবিক আচরণ করা যায়, তাহলে এদের পরিণতি দেখে সবাই ভয় ভীত হয়ে থাকবে। এই ভীতির পরিবেশ সৃষ্টির উদ্দেশ্য ছিল এই আয়নাঘর বা এই সিক্রেট ডিটেনশন সেন্টার যেখানে আমাকে নেওয়া হয়েছিল। যদিও আমাকে যেখানে নেওয়া হয়েছিল সেটা ছিল র্যাবের পরিচালিত টিএফআই সেলে, এবং সর্বোচ্চ জায়গা থেকে সেটা মনিটরিং করা হতো। দেশীয় আন্তর্জাতিক সম্পৃক্ততা ছিল এসব কাজে। আমি বিদেশি ভাষায় কথা বলতে শুনেছি সেখানে, এবং আমার কাছে বারবার মনে হতো যে মৃত্যু এর থেকে হাজার গুণ ভালো, বারবার মৃত্যুর কামনা করতে পারি। এবং ওখানে এমনভাবে সিদ্ধান্ত ছিল যে বাঁচার জন্য ন্যূনতম জিনিসও সেখানে দেওয়া হতো না, আবার একজন মারা যাবে বা আত্মহত্যা করবে সেটা যদি কেউ করতে না পারে সেই ব্যবস্থা সেখানে ছিল। বাঁচতেও দেবে না, মরতেও দেবে না। এই 8টি বছর আমি সূর্য আলো চোখে দেখিনি, চাঁদ, আকাশ, মেঘ, গাছ, মানুষের মুখ, এগুলো আমি দেখিনি। এভাবে তো একটু পশু পাখিও বাঁচতে পারে না, মানুষ কীভাবে বেঁচে থাকে? এই কাজ নিয়মতান্ত্রিকভাবে করা হয়েছে, বছরের পর বছর করা হয়েছে। বিপ্লব না হলে এগুলো চলতে থাকতো। আমি আমার এই নির্যাতনের বর্ণনা দিয়ে একটি বই লিখেছি, আয়নাঘরের সাক্ষী গুম জীবনে 8 বছর। এর উদ্দেশ্য, এই বই লেখার উদ্দেশ্য হচ্ছে মানুষকে জানানো যে ক্ষমতার লোভ মানুষকে কতদিন অমানুষ করতে পারে। ক্ষুধা না লাগলে হিংস্র জন্তু আর একটা জন্তুকে হত্যা করে না, কষ্ট দেয় না, কিন্তু মানুষ ক্ষমতার লোভে কত নিচে নামতে পারে, পশুর চেয়ে কত অধম হতে পারে, এই বর্ণনা আমি এখানে করেছি। আমার প্রথম উদ্দেশ্য বা আমার মিশন হচ্ছে, আমার সাথে যে কাজ হয়েছে, এই বাংলার মাটিতে যেন আর কাউকে কোনোদিন এই দুর্ভোগ পোহাতে না হয়, এই জন্য আমি কাজ করে যাব। এটা আমি দলীয়ভাবে করব, ব্যক্তিগতভাবে করব। যতদিন আল্লাহ কথা বলার সুযোগ দিচ্ছেন, যতদিন চলাফেরার সুযোগ দিচ্ছেন, এই কাজটি করে যাবো, এটা আমার সিদ্ধান্ত। আমি এই ইতি টানছি আমার আয়নাঘরের, আমার সেই বন্দি জীবনের আমি ধরে নিয়েছিলাম এখানে আমার মৃত্যু হবে অথবা তারা হত্যা করো। সে রাতে যখন আমাকে টেনে হিচ্ছে সেই ঘর থেকে বের করছিল, আমি মনে করেছিলাম যে আমাকে হত্যা করা হচ্ছে। আমি মনে মনে দোয়া করছি। 6 আগস্ট, আমি তো তারিখ জানি না, তখন পরে জানতে পারলাম যে 5 তারিখ দিবাগত রাত, 6 তারিখ ভোরে আমাকে বের করা হয়। আমি মৃত্যুর প্রবণ ছিলাম, এখনই অপেক্ষা করছিলাম যে এখন একটি গুলি আসবে, সব শেষ হয়ে যাবে। তো অনেক পরে জানতে পারলাম যে আমাদের বাচ্চা ছেলে মেয়েরা গুলির সামনে বুক পেতে দিয়ে চোখ পা হারিয়ে, চোখ হাত পা হারিয়ে দ্বিতীয় স্বাধীনতা নিতেছে। এই যেই প্রজন্মকে আমরা হাসাহাসি করতাম, ফার্মের মুরগি বলতাম যে এদেরকে দেশের কিছু হবে না, এরা অনলাইন জেনারেশন, গেমিং তাদের একমাত্র পেশা, একমাত্র নেশা, এদের দিয়ে দেশের কিছু হবে, এই আশা তাদের নিজের পিতামাতাও করতো না। তারা দেখিয়ে দিল যে কীভাবে দেশের জন্য জীবন দিতে হয়। আমি মনে করি যে এই জেনারেশন শুধু আমাদের দ্বিতীয় স্বাধীনতা দেয়নি, দেশকে নিয়ে আমাদের নতুন স্বপ্ন দেখিয়েছে। যখন প্রশাসন উধাও ছিল তখন তারা আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করেছে, ট্রাফিক কন্ট্রোল করেছে। আমি তাদের দ্বারা অনুপ্রাণিত, এবং তাদের দ্বারা আমি মনে করি জাতি আবার স্বপ্ন দেখা শুরু করেছে। আমরা যারা আইন প্রণয়নের জায়গা আছি, দায়িত্বশীল পর্যায়ে আছে, আমাদের দায়িত্ব এই ইমোশনটাকে অ্যাকশনে পরিণত করা। আমার এই দুর্ভোগ আমার জন্য শিক্ষা এই যে প্রতিটি মুহূর্ত, প্রতিটি সেকেন্ড, প্রতিটি মিলি সেকেন্ড মূল্যবান। আমি জানি না আজকে রাতে ঘুমাতে গেলে কালকে সকালে আমার ঘুম ভাঙবে কিনা। সুতরাং ভালো কিছু কাজ করার জন্য অপেক্ষা করার সুযোগ নেই, এখনই করতে হবে। আচ্ছা, আপনি যখন আয়নাঘরে বন্দী ছিলেন বা বন্দী হলেন, তখন আপনার বাবা কারাগারে, উনি ফাঁসির অপেক্ষায় আছেন। তো এই সময়টা আপনার পরিবার কিভাবে পার করেছে? অবর্ণনীয়। ওর পিতার কথাটা চিন্তা করেন যে ওনাকে ফাঁসি দেওয়া হবে, যে সন্তানের সব মামলা দেখছিল, সব কিছু দেখছিল, তাকে গুম করা হলো। আমার মার কথা একটু চিন্তা করেন, স্বামীকে হত্যা করা হবে কিছুক্ষণ পর, আর সন্তান নিখোঁজ, জানেন না বেঁচে আছেন না মারা গেছে। আমার এখনো মনে, আমি যখন বের হয়ে আসি সবার আগে জিজ্ঞেস করলাম যে আমার পিতার কি হলো। আপনারা অনেকে হয়তো জানেন না যে আমাকে গুম করা হচ্ছে আমার পিতার ফাঁসি দেওয়ার 9 দিন আগে। আমি জানতেও পারিনি আমার পিতার কি হলো, উনি কি বেঁচে আছে না মারা গেছে। যারা আমাকে বন্দি করেছিল তাদেরকে বারবার বলতাম যে সন্তান হিসেবে এতটুকু জানার অধিকার কি আমার নাই যে আমার পিতার কি হলো। ফাঁসি কাজটা রেখে আসছি, রায় শেষ পর্যায়ে ছিল। আমাকে শুধু একটু বলে বেঁচে আছেন না মারা গেছে, কবরটা কোথায় হলো, কে জানাজা পড়লো, কোথায় কবর দিয়ে, এটুকু সন্তান হিসেবে জানার অধিকার আমার নাই।
আমার পিতাও বারবার বলেছিলেন যে এটা আইনি প্রক্রিয়া, আমার রায় হবে, ফাঁসি হওয়ার আগে কিছু আইনি প্রক্রিয়া আছে, আমার সন্তান আমার আইনজীবী, এই বিষয়গুলো করার জন্য তাকে মুক্তি দেওয়া হবে, এই আবেদন তাকে বারবার করেছেন। আমার পিতা আমার মাকে শেষ কথা এটা বলেছেন যে তোমার সন্তানকে তুমি দুশ্চিন্তা করছো, কান্নাকাটি করছো, বা হয়তো খুব মন খারাপ, কিন্তু মনে রাখবা তুমি যদি তোমার সন্তানকে ভালোবাসো, যে আল্লাহ তোমার সন্তানকে সৃষ্টি করছেন, তুমি তাকে আরো অনেক বেশি ভালোবাসো। আল্লাহ যদি তোমার এই সন্তানকে দিয়ে এই দেশের কোনো কাজ করাতে চান, তাকে আবার ফেরত আনবে। আর যদি তোমার সন্তান তার হত্যা করে, তাহলে এই নির্যাতনের কারণে তাকে আল্লাহ শহীদের মর্যাদা দেবেন, এবং কালকে আমাদের ময়দানে তুমি শহীদের মা হিসেবে তুই আল্লাহর সামনে দাঁড়াবা, দুই দিক দিয়ে তুমি লাভবা। এই কথা বলে আমার আম্মাকে আমার পিতা সান্ত্বনা দিয়েছেন, এবং আমার আম্মা আমি যখন ফেরত আসি তখন এই কথাই বারবার বলেছেন যে আমার পিতা এই কথাই বলেছেন যে যদি হত্যা করা হয় সে শহীদ, আমরা শহীদের পিতা মাতা, যদি বেঁচে থাকে নিশ্চয়ই আল্লাহ ওকে ভালো কিছু করবে, এই জন্য ফেরত আসবে। আমরা আল্লাহর উপর নিশ্চয় শপথ দিয়েছি। আমার মা আমার পিতা শেষ মুহূর্ত পর্যন্ত চরম ধৈর্য পর্যায়ে দিয়েছেন। আমার পিতা শেষ মুহূর্তে কোনো হাহুতাশ করেননি। আমার মা কখনো ঈমান হারাননি, ধৈর্য হারাননি, আমার জন্য সংগ্রাম করে গিয়েছেন। সবাই আশা ছেড়ে দিয়েছিল, সবাই বলতো যে আপনি ছেলেকে আশা নিয়ে কেমন করেন। আমার মা, আমার স্ত্রী, আমার পরিবার কোনোদিন আশা ছাড়েনি, আমার জন্য কাজ করে গেছেন, আওয়াজ তুলে গেছেন। আমি আমার পিতার জন্য গর্বিত। আমি আমার মা, আমার স্ত্রী, আমার সন্তান, আমার পিতা মাতা, আমার বোনদের, ভাইদের জন্য আমি গর্বিত, যারা কোনোদিন আমার আশা ছাড়েননি। আমি সৌভাগ্যবান, এমন পরিবারে আল্লাহ আমাকে জন্ম দিয়েছেন। এবং আমি বিশ্বাসী যে আমাদের যে অন্যায় হয়েছে, ইনশাআল্লাহ আমাদের মাধ্যমে আল্লাহ এমন কিছু করে যাওয়ার তৌফিক দান করবেন যাতে এই দুর্ভাগ্য, এই ধরনের দুর্ভোগ বাংলা মাটিতে আর কোনদিন যাতে না হয়। আমি বিশ্বাস করি এটা আমার একার চায় নয়, পুরো জাতির চাওয়া। আচ্ছা, আপনার মা তার স্বামীকে হারিয়েছেন, সন্তানকে ফেরত পেয়েছেন, সন্তান এখন সংসদ সদস্য হয়েছেন, এটাকে উনি কিভাবে নিয়েছেন যে আপনি যে একজন সংসদ সদস্য, মানুষের জন্য কাজ করছেন, মানুষ আপনাকে ভোট দিয়ে নির্বাচিত করেছে, এটাকে উনি কিভাবে দেখেন? আপনার মায়ের কথা জিজ্ঞেস করছে। আমি একটি মুহূর্তের কথা বলে উদাহরণ দিতে চাই আমার মা কিরকম। যখন নির্বাচনের ফল আসছে একটা করে ধীরে ধীরে এক পর্যায়ে বুঝতে পারছিলাম যে আমার জনগণ আমাকে বেছে নিয়েছে। সবাই উল্লাস করছিল, সবাই আনন্দ করছিল, আমি দেখলাম আমি আনন্দ করতে পারছি না। আমার বুকে মনে 1000 কেজি ওজন একটি পাথর চেপে বসছে। খালি মনে হচ্ছে যে এত আকাঙ্ক্ষা মানুষের, আমি কি পারবো? আমি কি তাদের হক রক্ষা করতে পারবো? আমি কি তাদের এই যে প্রতিশ্রুতি আমি দিচ্ছি ওগুলো বাস্তবায়ন করতে পারবো? আমি দেখলাম যে আমি শ্বাস নিতে পারছি, দম বন্ধ হয়েছে। আমি আমার নির্বাচনের অফিস থেকে দৌড়ে বাসায় চলে গেলাম, যে আমার মায়ের কাছে যে চোখের পানি ফেলে বললাম যে আমার এরকম লাগছে, আমি তো ভয় পাচ্ছি, আমি দম বন্ধ হচ্ছে, আমি এই দায়িত্ব পালন করতে পারবো কিনা, এই আতঙ্ক আমার চেপে বসছে। আমার মার ব্যক্তিত্ব আমি একটু দেখেন, উনি আমাকে সাথে সাথে কোরআন একটা আয়াত শোনেন। আয়াতটি হচ্ছে লা ইউকাল্লিফু নাফসান ইল্লা উসআহা, আল্লাহ কারো সাধ্যের বেলা কোনো দায়িত্ব, কোনো বোঝা কারো অর্পণ করেন না। উনি আমাকে বললেন যে আল্লাহ তোমাকে যেহেতু এই দায়িত্ব দিচ্ছেন, নিশ্চয়ই এই পালন করার দায়িত্ব তোমাকে দেবেন। এটাই আমার মা, এই জন্য আমি সবচেয়ে গর্বিত আমার মায়ের জন্য। অন্য মায়েরা খুশি হয়, উৎসব করে, কিন্তু উনি আমাকে কোরআনের আয়াত দিয়ে আল্লাহর উপর তাওয়াক্কুল শিখিয়েছেন। আমার মা বরাবরই একজন খুবই অনেক মুত্তাকি একজন মহিলা, অনেক পড়াশোনা করা একজন মহিলা, এবং বারবার ব্যক্তিগত অর্জন এবং ব্যক্তিগত লাভের চেয়ে আমার দায়িত্ব এবং সৃষ্টিকর্তার কাছে জবাবদিহির কথা বারবার আমাকে মনে করিয়ে দেন। এই জন্য আমি মনে করি যে আমার মা, আমি নির্বাচিত হয়েছি, যত না খুশি হয়েছেন তার চেয়ে উনি আমার দায়িত্ববোধের জায়গাটা আমাকে বারবার মনে করিয়ে দেন। আমি সৌভাগ্যবান আমার মা পাওয়ার জন্য। উনি এখনও, আমি কোনো ব্যক্তিভাবে কোনো খুশি হলে যত না খুশি হন, যে জিনিস আল্লাহ খুশি হন এমন কোনো কাজ করতে পারবেন না, অনেক বেশি খুশি হন। এই দুনিয়াবি কোনো স্বার্থের জায়গায় উনি যত না খুশি হন, এমন কোনো কাজ যেটা আমি আখেরাতে আমি নাও হবো, সেই কাজে বেশি খুশি হন। এরকম ব্যক্তি হচ্ছেন আমার মা। বাহ। তা আপনার স্ত্রীর ভূমিকা কি আপনার জীবনে, মানে আপনার এই সংগ্রামী জীবন, এই মানে স্ট্রাগলিং লাইফ? জি, অন্ধকার ঘরে যখন বছর পার হয়ে গেল, 1 বছর 2 বছর 3 বছর হলো, আমাকে যখন গুম করা হয় আমার ছিল 32 বছর বয়স। আমার স্ত্রীর বয়স ছিল 27 বছর। আলহামদুলিল্লাহ আমার স্ত্রী একজন উচ্চশিক্ষিত সম্বন্ধ পরিবারের
উনি সম্ভবত ডাক্তার না? উনি না উনি 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 একজন পলিটিক্যাল উনি ইসলামিক স্টাডিজ নিয়ে প্রশ্ন করেন। এবং আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ আমি মনে করি আমার স্ত্রী খুব অন্যতম সুন্দরী একজন, খুবই সুন্দরী একজন মাশাআল্লাহ। আমি চিন্তা করতাম একজন সুন্দরী তরুণী সম্বন্ধ ঘরের মেয়ে, 27 বছর বয়সে আমি তার স্বামী নিখোঁজ, এখনই কি সে অপেক্ষা আছে আমার জন্য? একটা সময় আশঙ্কা করতাম হয়তো আমাকে ছেড়ে চলে গেছে, আমি আল্লাহর কাছে দোয়া করতাম, আল্লাহ আমাকে কি এই পরীক্ষাটা দিতে হবে? যখন 4-5 বছর হয়ে গেল, 7 বছর হয়ে গেল, 8 বছর হয়ে গেল, তখন আমি আল্লাহর কাছে দোয়া করতাম, আল্লাহ এই 27 বছর একটা মেয়েকে আমি রেখে আসছি, সেজন্য আমার দুঃখে নিজেকে শেষ করে না দেয়, সেজন্য মুভ অন করে, সেজন্য জীবনকে সামনে এগিয়ে নিয়ে যায়, তাকে সেই শক্তি তুমি দিও। আমি ধরে নিয়েছিলাম যে এটা যৌক্তিকভাবে আমার এই আশা করা ঠিক না, আমি তো আমার জীবনের উপর আশা ছেড়ে দিয়েছিলাম। তারপর আমার মধ্যে যদি জীবিত করে আমার কাছে আমি নিজেকে এই সান্ত্বনা দিলাম যে যৌক্তিকভাবে একটা বাচ্চা মেয়ের কাছে আমি আশা করতে পারি না, 27 বছরের মেয়ে। যখন আমি মার সাথে প্রথম কথা বলতে পারি, মার কাছে ক্ষমা ছিলাম, সবার জন্য ক্ষমা ছিলাম, আমি আমার স্ত্রীর কথা উচ্চারণ করতে ভয় পাচ্ছিলাম, সে কি এখন আছে আমার জন্য? আমি মাকে বললাম, মা বাসায় আর কেউ আছে? আমার এই সাহস ছিল না যে আমার স্ত্রীর নাম মুখে উচ্চারণ করে বলে যে ওকে দাও ফোনটা। কেন অপেক্ষা করবে একটা সুন্দরী সম্বন্ধ পরিবারের শিক্ষিত মেয়ে আমার জন্য? মা বললো যে হ্যাঁ আমি নাকি কথা বলো। আমার মনে হলো যে সৃষ্টিকর্তা আমার পুরো অনেক জীবন শক্তির সঙ্গে আমাকে ভিক্ষা দিয়েছে। একটা সময় আমার পরিবার, ওর পরিবার সবাইকে বলেছে যে ঠিক আছে তুমি তোমার স্বামীকে খুব ভালোবাসো, কিন্তু তোমার তো 2 সন্তান আছে, তাদের তো একজন পিতা প্রয়োজন, তাদের কথা চিন্তা করতে হবে, তারা যেন একজনকে বাবা ডাকতে পারে, এতটুকু কি দায়িত্ব তোমার উপর পড়ে না? একটা সিদ্ধান্ত নাও। অনেক চাপ প্রয়োগ করা হয়েছে 2 পরিবারের পক্ষ থেকে আমার স্ত্রীর উপর। উনি শুধু একটা কথা বলেছেন, আমার স্ত্রী সব বারবার উত্তর দিত যে আমার মন বলছে সে আছে, আর আমি যদি সিদ্ধান্ত নিয়ে নিই আর আমার একদিন ফেরত আসে, এসে আমাকে যদি বলে যে আমার জন্য তুমি অপেক্ষা করলো না কেন, আমি কি উত্তর দেব? এই বোঝা আমি নিতে পারবো না। আলহামদুলিল্লাহ সে সবর করেছে এবং শেষ দিন পর্যন্ত আল্লাহর উপর তাকুল করেছে, এবং উনি দৃঢ় বিশ্বাস তার আল্লাহর উপর ছিল যে আল্লাহ তাই করেন যে তার বান্দার জন্য কল্যাণ করে। আমি সৌভাগ্যবান, আল্লাহ আমি একজন গুণাগার অযোগ্য একটা লোককে যেরকম দিনদার এবং গুণবতী এবং সবরিয়া এবং মুত্তাকিয়া একজন জীবনসঙ্গী আল্লাহ ভিক্ষা দিয়েছেন। আমি সৃষ্টিকর্তার কাছে আল্লাহর কাছে কৃতজ্ঞ ছিলাম, আছি থাকবো, এবং আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন আমাদের এই সম্পর্ক জান্নাত পর্যন্ত এক্সটেন্ড করে দেন, এবং দুনিয়াতে যেভাবে একসাথে রেখেছেন জান্নাতের জন্য আমরা একসাথে থাকতে পারি, এই দোয়া আমি আল্লাহর কাছে করি। আচ্ছা, আপনি খুব আবেগপ্রবণ হয়ে গেছেন, সবাই স্বাভাবিক। তবুও আমরা একটু আপনার 2 কন্যা আছে, 2 কন্যার বিষয়ে একটু জানতে চাই। আপনি যখন নিখোঁজ হন তাদের বয়স তখন 4 বছর এবং 3 বছর। তারা পৃথিবী কি এবং বাবা কি এটাও ভালোভাবে বোঝার বয়স তাদের হয় নাই। তারা আপনি ফিরে আসাটা কিভাবে গ্রহণ করেছে? আমার ছোট মেয়ে আমার খুব বেশি স্মৃতি আমার সাথে হতে পারে 3 বছর বয়স। কিন্তু বড় মেয়ে আমাকে কথা খুব বেশি সব করতো, বারবার বলতো বাবা কবে আসবে, স্কুলে ভালো রেজাল্ট করেছে, এখন কি বাবা আসবে, আমি তো ভালো রেজাল্ট করেছি, অসুস্থ হাসপাতালে, এখন কি বাবা আসবে, বারবার। এবং সে রীতিমতো সাইকোলজিক্যালি খুবই অনেক বড় ট্রমা তার মধ্যে গিয়েছে। মেয়ের আমার মেয়েদের কাছ থেকে তাদের শৈশবকে কেড়ে নেওয়া হয়েছে। বাচ্চাদের তো আনন্দে জীবন কাটানোর কথা ছিল, সেখানে তারা আতঙ্ক ভয়ের মধ্যে কাটিয়েছে। আলহামদুলিল্লাহ আমি আমার মেয়েদেরকে যখন আবার পেলাম, আমার মনে আছে আমি নিচের দিকে তাকাচ্ছিলাম বাচ্চা খোঁজার জন্য, কারণ আমি তো 3 বছর 4 বছরের বাচ্চা রেখে গেছে, আমি নিচের দিকে কিভাবে খুঁজছিলাম আর কি। যখন আমার সামনে আসলো 2 বড় মেয়ে আসছে, তারা মাশাআল্লাহ এখন 14 এবং 13 বছরের কিশোরী। আলহামদুলিল্লাহ অবশ্যই এই ট্রমা তাদের মধ্যে রয়েছে এবং সময় লাগবে তাদেরকে স্বাভাবিক হতে, কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহ তাদেরকে ধৈর্যের পর তাদেরকে স্বস্তি দিয়েছেন। এখন একজন পিতাকে তারা পায় এবং প্রশ্ন করতে পারে। একসঙ্গে আমার সময় কাটে, আমার বাচ্চাদের সাথে সবচেয়ে প্রিয় সময় হচ্ছে একসঙ্গে কিছু একটা দেখা,
ওরা এই জামানত আমার মনে আছে আমার ছোট মেয়ে আমার ছবির সাথে আমাকে মিলাতে পারছিল না। চেঞ্জ হয়েছে আসলে অনেক। তার বাবার স্মৃতির ছবি, ছবি? সেই ছবিতে আমি এখন যেরকম এরকম একটা তখন ছিলাম। আমি যখন ফেরত বেরিয়ে আসি তখন আমার 69 কেজি ওজন, হাড্ডি ছাড়া কিছু ছিল না। ও বারবার মানে আমার তাকে সময় লাগছিল ছবির বাবা আর সামনাসামনি বাবার সাথে মিল হতে আর কি। আলহামদুলিল্লাহ আমরা অনেক সময়, আমি যতটুকু সময় বের করতে পারি আমি মেয়েদের সাথে কাটানোর চেষ্টা করি, এবং আমি তাদের ভিতরে প্রচণ্ড প্রতিভা দেখি, এবং আলহামদুলিল্লাহ তাদের ট্রমার কারণে তাদের পড়াশোনা এফেক্ট করছিল, এখন তারা ধীরে ধীরে সেটা কাটিয়ে উঠছে। এবং আমি তাদের ভিতরে যে তাদের মাধ্যমে নতুন জেনারেশনকে চিনছি, অনেক কিছুতে তারা আমাকে অ্যাডভাইস করে টেকনোলজি অনেক ইস্যুতে, এবং আমি তাদেরকে সবার আগে আমার মায়ের মতো বৈশ্বিক জিনিসের চেয়ে একজন ভালো মুসলমান হিসেবে গড়ে তুলতে চাই, সে চেষ্টা আছে, সর্বশেষ দোয়া প্রার্থী তাদের জন্য। আচ্ছা, শেষ করার আগে একটা বিষয় আপনার কাছে জানতে চাই। সামনে হয়তো স্থানীয় সরকারগুলোর নির্বাচন শুরু হবে, বিশেষ করে আমরা দেখছি ঢাকায় উত্তরে, যে এখানে আপনি সংসদ সদস্য বটে, সেইখানে জামাতের সম্ভাব্য প্রার্থী প্রচারণায়ও আছেন সেলিম উদ্দিন, যিনি ঢাকা উত্তর জামাতের আমিরের দায়িত্ব পালন করছেন দীর্ঘদিন থেকে। তা আপনারা এত তাড়াতাড়ি কেন প্রচারে নামলেন? মানে এটা কি আপনাদের কি কৌশল? আমাদের আলহামদুলিল্লাহ সাংগঠনিক শৃঙ্খলার একটি বহিঃপ্রকাশ এটা। আমাদের যেহেতু সবকিছু শৃঙ্খলাবদ্ধ, সিদ্ধান্ত গ্রহণই যথেষ্ট এটা বাস্তবায়নের জন্য। আলহামদুলিল্লাহ চেইন অফ কমান্ড, ইন্টারনাল ডিসিপ্লিন এখন আমরা মেনটেন করতে পারছি। আমরা মনে করি যে একটি গণতন্ত্রে সবার আগে জনগণকে সাথে নিয়ে এগোতে হবে। যেহেতু আমাদের অভ্যন্তরীণ শৃঙ্খলা রয়েছে এবং আমাদের একটি অভ্যন্তরীণ গণতন্ত্রের চর্চা রয়েছে, তাহলে আমরা কেন অপেক্ষা করবো? এই নির্বাচন তো আগে হতে পারতো বা সামনে হবেই, সুতরাং ওয়াই নট স্টার্ট আর্লি? এই জায়গা থেকে আমরা শুধু সিটি কর্পোরেশন নির্বাচন নয়, শুধু মেয়র প্রার্থী নয়, আমরা ওয়ার্ড কমিশনার প্রার্থীও সিংহভাগ জায়গায় আমরা নির্ধারণ করে ফেলেছি। উপজেলা এবং ইউনিয়ন পর্যায়ে আমাদের প্রার্থী প্রায় চূড়ান্ত, এবং আমরা মনে করি যে সকল দলে এটা করা উচিত। বিএনপি এখনো কেন করছে না? আমার প্রশ্ন, আমরা যেটা করছি এটা তো সবারই এই চিন্তা থাকা উচিত, সামনে নির্বাচন আসছে, আমাকে একজন প্রার্থী ঘোষণা করতে হবে। আমি যত আগে এই সিদ্ধান্ত নিতে পারবো তত বেশি সময় পাবো আমি প্রস্তুতি নেওয়ার জন্য। তো আমি মনে করি আমরা আনকমন বা অযৌক্তিক কিছু করিনি, বরং এটা সবার করা উচিত ছিল। আমি মনে করি বিএনপিকে খুব দ্রুত সিদ্ধান্ত নেওয়া উচিত এবং খুব দ্রুত তফসিল ঘোষণা করা উচিত, যাতে আমরা এই ব্যাপারে কাজ করতে পারি। আলহামদুলিল্লাহ। আচ্ছা, এক্ষেত্রে আপনারা উত্তরে আপনার প্রার্থী সক্রিয়, কিন্তু দক্ষিণে কাউকে জামাতের তৎপরতা চালাতে দেখছি না। এটা লোকজন বলছে যে আপনারা এনসিপিকে ছেড়ে দিবেন, আসলে কি সেরকম কোনো সিদ্ধান্ত আপনাদের আছে? এখন পর্যন্ত এরকম কোনো সিদ্ধান্ত হয়নি, বরঞ্চ আমাদের দলীয় সিদ্ধান্ত হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন এককভাবে করার, জোটবদ্ধ করার সিদ্ধান্ত এখন পর্যন্ত হয়নি, বরঞ্চ স্বাভাবিকভাবে যেভাবে দলবদ্ধভাবে করা হয় সেটারই সিদ্ধান্ত আমাদের ঘোষিত সিদ্ধান্ত। দ্বিতীয়ত, দক্ষিণের প্রার্থীও চূড়ান্ত হয়ে গেছে, তিনি আমাদের ডাকসুর নির্বাচিত ভিপি সাদিক কায়েমকে আমরা এই দক্ষিণের প্রার্থী হিসেবে মনোনয়ন দিয়েছি, এবং সেটা প্রকাশ্যে বলা হয়েছে। যেহেতু সে এখন একটি গুরুত্বপূর্ণ দায়িত্বে রয়েছে এবং অফিসিয়ালি তার ছাত্র জীবন এখনো শেষ, কয়েকদিন আগে উনি ঘোষণা দিয়ে ছাত্র সংগঠন থেকে ছুটি নিয়েছেন এবং জামাতে সদস্যপদ গ্রহণ করেছেন, এখন দিন আস্তে আস্তে সক্রিয় হবেন ইনশাআল্লাহ। আমরা ছাত্র অবস্থায় থাকায় আমরা কোনো নির্বাচনে আমরা সরাসরি নির্বাচনে আমরা অংশগ্রহণ করা বৈধ মনে করি না। যেহেতু তার এই পদত্যাগের বিষয়টা প্রয়োজন ছিল, এই সময়ের জন্য তিনি সক্রিয় হতে পারেননি। উনি শিবির থেকে পদত্যাগ করেছেন, জামাতে জয়েন করেছেন, খুব শীঘ্রই তাকে সক্রিয় ভূমিকা আপনারা দেখবেন ইনশাআল্লাহ। তো আপনারা এই জয়ের ব্যাপারে কতটা আশাবাদী? যদি অবাধ নির্বাচনের যে ক্যালকুলেশন, সেটা যেমন সেলিমউদ্দিন সাহেব বলছেন যে আমরা উত্তরে 65,000 না কত ভোট বেশি পেয়েছি, এরকম একটা হিসাব উনি দিয়েছেন। আমি সবার আগে বলতে চাই, যেটা আমি প্রথমে বলেছি, যে গণরায়ের গণভোট জনগণের আকাঙ্ক্ষার বহিঃপ্রকাশ। কারা সেটাকে সম্মান প্রদর্শন করছেন, কারা সেই গণরায়কে পৃষ্ঠ প্রদর্শন করেছেন, জনগণ সেটা দেখেছেন। আমি মনে করি সরকারের গণরায়কে প্রত্যাখ্যান করার প্রভাব এই স্থানীয় সরকার নির্বাচনে তারা দেখতে পারবে, যদি নির্বাচন অবাধ সুষ্ঠু হয়। আমাদের আশঙ্কা রয়েছে নির্বাচনের নিরপেক্ষতার বিষয়। আমরা ইলেকশন কমিশনতে কাজ করছি এবং করব,
আমরা আরও বেশি আমরা সুনির্দিষ্ট কিছু সাজেশন নিয়ে ইলেকশন কমিশনের কাছে যাব। যদি অবাধ ও সুষ্ঠু নির্বাচন হয়, 3 কারণে আমরা মনে করি আমরা ব্যাপক বিজয় লাভ করি। প্রথমত যেটা বললাম, গণভোটের গণরায়, জনগণ এটাকে ভালোভাবে নেয়নি, গণভোটের গণরায়কে প্রত্যাখ্যান করার রাজনীতি। দ্বিতীয়ত হচ্ছে জাতীয়বাদী দলের অভ্যন্তরীণ শৃঙ্খলার বিষয়টা আস্তে আস্তে ফুটে উঠছে। আমি বিশ্বাস করি কেন্দ্রীয় নেতারা সবাই চান চাঁদাবাজি বন্ধ হোক, মাঠে গিয়ে চাঁদাবাজি বন্ধ হচ্ছে। আমি বিশ্বাস করি মাননীয় প্রধানমন্ত্রী চাক দুর্নীতি বন্ধ হোক, মাঠ পর্যায়ের কি অবস্থা আপনারা সাংবাদিক আপনারা ভালো জানেন। এই যে টপ লিডারশিপ এবং গ্রাউন্ড লেভেলের যে গ্যাপ, এটা যে কোনো দলের জন্য একটি অভিশাপ, এবং জাতীয়তাবাদী দলের ভিতরে এটা প্রকট আকার ধারণ করছে। শৃঙ্খলার ব্যাপক ঘাটতি রয়েছে। জাতীয় নির্বাচনে বেশ কয়েক জায়গায় আমরা বিদ্রোহী প্রার্থী দেখেছি। এখন যেহেতু এই নির্বাচনটি দলীয় মার্কায় হবে না, জাতীয়তাবাদী দলের ভিতরে একাধিক প্রার্থী হওয়ার আভাস আমরা ইতিমধ্যেই পাচ্ছি। সেই সুযোগটা নিতে চান? আমরা মনে করি নাম্বার 1 আমাদের প্রধান সফলতার কারণ হবে গণভোটের গণরায়কে ওন করা। নাম্বার 1 পরিবর্তন সংস্কারের ব্যাপারে আমাদের আপোষহীন থাকা। দ্বিতীয়ত হচ্ছে তাদের এই আমাদের প্রতিপক্ষের বিশৃঙ্খলা, এবং সর্বশেষ দলীয়ভাবে আমরা যে শৃঙ্খলার পরিচয় দিচ্ছি, আমাদের যেসব প্রার্থী আমরা দিচ্ছি তার ক্লিন ইমেজ, এবং এখন পর্যন্ত আমরা যারা নির্বাচিত সদস্য আছি তাদের এলাকায় পারফরমেন্স, সব মিলে আমরা দৃঢ় বিশ্বাসী অবাধ সুষ্ঠু নির্বাচন হলে আমরা এখানে একটি ব্যাপক পরিবর্তনের আভাস আমরা ইতিমধ্যে পাচ্ছি। জনগণ সবসময় পরিবর্তনের পক্ষে, যারা পরিবর্তনকে বহন করেন তাদেরকে জনগণ বেছে নেবে। আচ্ছা, এক্ষেত্রে আওয়ামী লীগ তো গত জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে পারে না, যেহেতু এটা দলীয় প্রতীকে হয়েছে, কিন্তু স্থানীয় সরকার নির্বাচনগুলোতে তারা তো অংশগ্রহণ করার চেষ্টা করবে। তো সেইটা কিভাবে সামাল দেওয়া যাবে বলে মনে করছেন আপনি? প্রথমত আওয়ামী লীগ দলীয়ভাবে একটি ফ্যাসিস্ট দল হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছে, শুধু একবার নয়, বারবার। এখন পর্যন্ত দলীয়ভাবে তাদের এই গণহত্যা এবং জুলাই বিপ্লবে তারা যে নারকীয় কাণ্ড ঘটিয়েছে, গত 17 বছরে যে তারা মানবতার বিরোধী অপরাধে আশ্রয় এবং নেতৃত্ব দিয়েছে, তার ব্যাপারে আওয়ামী লীগের ভিতরে কোনো অনুতাপ আমরা দেখছি না। বরং ক্ষমতায় ফেরত আসার জন্য তারা সহিংসতার পথকে বেছে নিচ্ছে। শহীদ ওসমান হাদির হত্যাকারী একজন আওয়ামী লীগের সদস্য, ছাত্রলীগের সদস্য। তো এই তাদের এই মনোভাবে কোনো পরিবর্তন যখন দেখছি না, তাদের পদধারী কমিটির সদস্য দলের লোককে নির্বাচন করতে দেওয়ার কোনো লিগ্যাল এবং মোরাল কোনো সুযোগ আছে বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি, এবং এটা যাতে তারা করতে না পারে এই ব্যাপারে আমরা সক্রিয় থাকবো এবং সচেষ্ট থাকবো। সরকার যদি এই ব্যাপারে ছাড় দেয়, গণভোটেরকে প্রত্যাখ্যান করার কারণে যেভাবে জনসমর্থন তারা হারিয়েছেন, এখানেও যদি তারা কোনো বৈধ অবৈধ সুবিধার বিনিময়ে কিছু আওয়ামী লীগ লোকদের নির্বাচন করার সুযোগকে যদি তারা ব্লাইন্ড আই দেন, কোনো নীরব থাকেন, আরও বেশি জনবিচ্ছিন্ন হতে হবে তাদেরকে। জনগণ এখনই বিচার চায়, জনগণ এখনও আওয়ামী লীগের ব্যাপারে ক্ষুব্ধ। আমি বিশ্বাস করি জনগণের এই পালসকে সরকারি দল বুঝতে পারবে, এবং স্থানীয় সরকার নির্বাচনেও দলীয় ব্যানারের বাইরে হলেও আওয়ামী লীগ কোনো পদধারী কমিটির সদস্য এবং দলবাজ লোকদেরকে তারা নির্বাচন করতে দেবে না, ইনশাআল্লাহ। আচ্ছা, আমি আর কোনো প্রশ্ন করতে চাই না। শেষে যদি আপনার বাংলা ভিশনের দর্শক বা দেশবাসীর উদ্দেশ্যে কিছু বলতে চান, তারপর আমরা শেষ করব। দেখুন, পরিবর্তন এবং সংস্কার কোনো দলের জন্য নয়। আমি যে বাংলাদেশ পেয়ে বড় হয়েছে, আমার পরবর্তী প্রজন্মের জন্য, আমার সন্তানদের জন্য একটি নিরাপদ, শক্তিশালী, ঐক্যবদ্ধ বাংলাদেশ রেখে যাওয়ার জন্য আমাদের সংস্কার প্রয়োজন। আমি আপনাদের মাধ্যমে সবাইকে আহ্বান জানাচ্ছি, গণভোটের গণরায়কে ভুলে যাবেন না। যে কোনো উপায়ের বাস্তবায়ন হতে হবে। যদি এটা বাস্তবায়িত হয়, 50 বছর পর একটি শক্তিশালী বাংলাদেশ হওয়ার প্রথম পদক্ষেপ, শেষ না, প্রথম পদক্ষেপ এটা। আসুন আমরা যার জায়গায় আছি, যেভাবে আমরা জুলাই আন্দোলনে কোনো দলের নেতার নির্দেশের জন্য অপেক্ষা করিনি, আমরা সবাই আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছি। এই গণভোটের গণরায়কে বাস্তবায়নের জন্য যে যার জায়গা থেকে আমরা আওয়াজ তুলি এবং বাস্তবায়নের জন্য চেষ্টা করি। আমরা বিশ্বাস সবাই মিলে আমরা যদি আওয়াজ তুলতে পারি, আমার দৃঢ় বিশ্বাস শহীদ জিয়ার দলের যে ক্ষমতা দল তারা আছেন, তারাও জনগণের এই
পালসকে বুঝতে পারবেন এবং অক্ষরে অক্ষরে যা গণভোটের রায় হয়েছে তাকে বাস্তবায়নের জন্য সবাই মিলে আমরা বাস্তবায়ন করবো। এই স্বপ্ন আমরা দেখি, এই স্বপ্ন বাস্তবায়নের জন্য আপনার সহ সারা জাতিকে, প্রবাসী ভাইদেরকে আহ্বান জানাচ্ছি, আসুন একসাথে গণভোটের রায়কে আমরা বাস্তবায়ন করি। ধন্যবাদ জনাব মীর আহমেদ বিন কাসেম, আপনি দীর্ঘ সময় দিলেন, অনেক মূল্যবান কথা আপনি বলেছেন, এগুলো হয়তো মানুষের কাজে লাগবে। সুপ্রিয় দর্শক, আপনাদেরকেও ধন্যবাদ জানিয়ে আজকের মতো শেষ করতে চাচ্ছি। শেষ করার আগে বলতে চাচ্ছি, মীর আহমেদ বিন কাসেমের কণ্ঠে কণ্ঠ মিলিয়ে আমরা বলতে চাচ্ছি, আমরা আসলে একটা ভবিষ্যতে একটা সুন্দর সমৃদ্ধ বাংলাদেশের আকাঙ্ক্ষা করি। সেই বাংলাদেশ আমরা ঐক্যবদ্ধভাবে গড়ব। জুলাই চেতনার আলোকে একটা সুন্দর বাংলাদেশ তৈরি হবে, সেই প্রত্যাশায় রেখে আজকের মতো শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন এবং বাংলা ভিশনের সঙ্গেই থাকবেন আশা করছি।